করোনা সংক্রমণ বৃদ্ধির পেছনে শিশুদের বড় ভূমিকা রয়েছে। তাদের মাধ্যমেই ভাইরাসটি নীরবে ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছেন গবেষকরা। জার্নাল অব পেডিয়াট্রিক্স প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, শিশু কিংবা অল্প বয়স্কদের মাধ্যমেই ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস, আর তাতেই মারাত্মকভাবে আক্রান্ত হচ্ছে বয়স্করা। গবেষকদের দাবি, অনেক শিশুর শরীরেই অনুমানের তুলনায় বেশি ভাইরাসের উপস্থিতি পাওয়া যাচ্ছে। এতে শিশুরা সুস্থ থাকলেও তাদের মাধ্যমে আক্রান্ত হচ্ছেন তুলনামূলক বয়স্করা। আর উপসর্গ না থাকলেও শিশুদের মধ্যে সংক্রমণের হার অনেক বেশি। এদিকে 2 বছর কম সময়েই পৃথিবী থেকে করোনাকে বিদায় দেয়া যাবে বলে আশাবাদী বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাধানোম গেব্রেয়েসুস। জেনেভায় নিয়মিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। গেব্রেয়েসুস বলছেন, ভ্যাকসিনের মতো বিজ্ঞানের আধুনিক উদ্ভাবন ও আবিষ্কারকে কাজে লাগিয়ে কম সময়ে করোনাকে বিদায় জানানো যাবে। 1918 সালের স্প্যানিশ ফ্লুর মতো এটা অত ভয়ানক হবে না। তবে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করোনা ছড়াতে বড় ভূমিকা রেখেছে বলেও জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। তবে এই প্রযুক্তির উন্নয়নের ফলেই করোনার বিস্তার ঠেকানো সহজ হয়েছে বলে মনে করেন গেব্রেয়েসুস। 1918 সালের স্প্যানিশ ফ্লুতে 5 কোটির বেশি মানুষ মারা গিয়েছিল। আক্রান্ত হয়েছিল 50 কোটি মানুষ। ইতিমধ্যে বিভিন্ন খবর থেকে আমরা জানি যে করোনা পরীক্ষার সংখ্যা কমেছে, কিন্তু শনাক্তের হার কমেছে বলে ঢালাওভাবে বলার উপায় নেই। সপ্তাহভেদে শনাক্তের হার নানা রকম দেখা যাচ্ছে। এরই মধ্যে করোনার দ্বিতীয় ঢেউ আসতে পারে বলেও শঙ্কার জায়গা রয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আশঙ্কাজনকভাবে সংক্রমণ বাড়তে দেখা যাচ্ছে। তার মধ্যেই খবর যে শিশু এবং অল্প বয়সীরা এখন বেশি চিহ্নিত হচ্ছে বহনকারী হিসেবে। এসব নিয়েই কথা বলবো আজ। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ, যিনি কোভিড-19 বিষয়ক জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটির সভাপতি। আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। আমরা শুরু থেকেই জেনেছি অল্প বয়সীরা আক্রান্ত কম হয় বা আক্রান্ত হলেও সেরে ওঠে জলদি। তবে যে খবরটি আমরা দেখছিলাম যে শিশুরা ভাইরাসটি ছড়াচ্ছে অনেক বেশি, আপনি কি বলবেন এই প্রসঙ্গে? এটা একটা খুব সঠিক তথ্য, এবং যেহেতু আমি নিজেই একজন শিশু বিশেষজ্ঞ, আমরা জানি যে শিশুরা কম আক্রান্ত হয়, কিন্তু আক্রান্ত হয় না একদম এটা কিন্তু বলা যাবে না। এবং সম্প্রতি আমাদের দেশেই একটি গবেষণাতে দেখা গেছে যে শিশুদের মানে যত আক্রান্ত হয়েছে তার 6% কিন্তু শিশু। তো ভালো সাইডটা হলো এই যে শিশুরা যখন আক্রান্ত হয় ওরা কিন্তু বড়দের মতো মানে অনেক কাশি, অনেক জ্বর, তারপর শ্বাসকষ্ট বেশি বা ভর্তি হওয়া, এইটা কম লাগে না যে তারা কম লাগে। আরেকটা হয় যে শিশুদের আক্রান্ত হলে অনেক সময় দেখা যায় কোনো উপসর্গ নেই, দৌড়াচ্ছে, খেলছে, যেটাকে আমরা বলি অ্যাসিম্পটোমেটিক। ওইটা আরো খারাপ, এই জন্য যে যখন সে অ্যাসিম্পটোমেটিক ক্যারিয়ার বা আমরা একটা বলতে পারি সাইলেন্ট ক্যারিয়ার, তাহলে কি হবে যে বাচ্চাটার মধ্যে অলরেডি করোনা ভাইরাস আছে, দাদির কাছে যাচ্ছে, দাদার কাছে যাচ্ছে, নানির কাছে যাচ্ছে, দৌড়াদৌড়ি করছে। এইভাবে কিন্তু তারা বিশেষ করে বয়স্ক রোগীদের মধ্যে ছড়াতে পারে। তো যেটা হলো যে দে আর সাইলেন্ট স্প্রেডার, ইভেন দ্য নাম্বার ইজ নট ভেরি বিগ, মানে কম্পেয়ার টু অ্যাডাল্টস এর মতো অত না, কিন্তু এটা কিন্তু আছে এবং এটাকে একটা অবশ্যই উদ্বেগের বিষয় বলবো। নিশ্চয়ই বয়স্কদের জন্য ঝুঁকিটাও সেক্ষেত্রে তো বেড়েই যায়, যেটি আপনি বলছিলেন। আরেকটি বিষয়, আমরা যে পরীক্ষা কমিয়ে দিলাম, এ ব্যাপারে টেকনিক্যাল কমিটির বক্তব্য কি? মানে পরীক্ষা কি পরিমাণ হবে তা নিয়ে টেকনিক্যাল কমিটির কোনো পরিকল্পনা বা সিদ্ধান্তের বিষয় ছিল কি? বৈঠক বা আলোচনা হয়েছে নিশ্চয়ই। রাইট, আমাদের দেখবেন আমাদের মোট 17টা মিটিং আমরা করেছি, এবং 17টা মিটিং এর পরে আমরা কিন্তু গুচ্ছ যে পরামর্শ সরকারকে দিয়েছি তার কপি কিন্তু আবার প্রেস বিজ্ঞপ্তি হিসাবে গণমাধ্যমে আপনাদেরকেও জানিয়েছি, এবং আপনারা এটা বেশ প্রচার করেছেন, স্ক্রলে দিয়েছেন। সেখানে কিন্তু আমাদের বারবার একটা কথা ছিল যে টেস্টের সংখ্যাটা কখনোই যেন না কমানো হয়, এর পিছনে যুক্তিটা কোথায়। দেখবেন কিছুদিন আগে নিউজিল্যান্ডে তো ছিল না, মাঝখানে 1 2 6 ধরা পড়লে ওরা শত করে ফেলে। সেম উইথ তাইওয়ান, সিঙ্গাপুরে 1টা 2টা পেলেই ওরা হাজার লোকের টেস্ট করে। কারণটার উদ্দেশ্যটা হলো যে তারা চায় যে যদি আরো কেউ মানে রোগী থাকে, সংক্রমিত ব্যক্তি, তাকে যেন শনাক্ত করা যায়, এবং শনাক্ত করলে আমরা তাকে আইসোলেট করতে পারলে সে বাকিদের মধ্যে ছড়াবে না। তো এই কারণে আমরা বারবার বলেছি যে টেস্টের সংখ্যাটা সবসময় যেটা পর্যাপ্ত সংখ্যায় যেতে হয় সেটাই করতে হবে, এবং এই ব্যাপারে আমাদের
পরামর্শ সবসময় ছিল এবং আজ অব্দি আছে যে কখনোই যেন আমরা এইভাবে স্বস্তিতে না ভুগি যে এখন মনে হয় আমাদের টেস্টটা কমিয়ে দেওয়া যায়, এরকম কোনো চিন্তা মাথায়ও আনা উচিত না। পরামর্শ কমিটি এটা সবসময় বলে এসছে। কিন্তু তারপরেও বাস্তবতা হচ্ছে টেস্ট কমে গেছে এবং মানুষের মধ্যেও বোধহয় টেস্ট করানোর ব্যাপারে আগ্রহের জায়গাটাও কমেছে। হাসপাতালের প্রতি অনাস্থাজনিত বেশ কিছু অভিযোগ আমরা বিভিন্ন সময় পেয়েছি। সেক্ষেত্রে পরীক্ষা না কমিয়ে সেই আস্থা ফিরিয়ে আনার জন্য উদ্যোগ গ্রহণ করা কি বেশি প্রয়োজন ছিল না? আপনার কি মতামত? অবশ্যই, আসলে এই যে টেস্টের সংখ্যাটা যেটা আমরা প্রায় 18-19 হাজার পর্যন্ত উঠতে দেখেছিলাম, যেটা এখন নেমে 12,000, 13,000 বা কখনো 14,000 হচ্ছে, এটির ব্যাপারে কিন্তু একটা ব্যাখ্যা স্বাস্থ্য অধিদপ্তর দিয়েছে। একটি ব্যাখ্যা তারা বলেছিল যে আগে যেমন যে কেউ আসতে করাতে পারতো, আমরা এখন উপসর্গ না দেখলে করাই না, এটা একটা ব্যাখ্যা তাদের। দ্বিতীয় হলো, আগে কেউ যদি একবার পজিটিভ হতো তাহলে আবার নেগেটিভ হয়েছে কিনা 2 থেকে 3 সপ্তাহ পরে হতো, সেটাও তারা ডিসকারেজ করে। থার্ড হয়েছে বন্যা, এবং ওই যে মাঝখানে যে 200 টাকা বুথে আসলে চার্জ এবং বাড়িতে গেলে 500, এই সবগুলোই মানে এক একটা ওয়েটেজে এটা কন্ট্রিবিউট করেছে বলেই তাদের ধারণা। আমারও মনে হয় কিছুটা সেইটা। তাহলে যেটা হলো যে আস্থার জায়গাটা ফেরত আনা, তার মধ্যে একটি হলো যে জাতীয় পরামর্শ কমিটির একটি পরামর্শ সরকার যেটা গ্রহণ করেছে, আমি অবশ্যই সাধুবাদ জানাবো, যে বুথে 200 টাকার জায়গায় আমরা বলেছিলাম পুরোটাই যদি মৌকুফ করা যায়, মানে অর্থাৎ বিনা পয়সায় যদি করা যায়, তো ওনারা 100 করেছেন, আর বাড়িতে 500 জায়গায় 300 বলেছিলাম, সেটা করেছেন। এটি একটি জিনিস। আরেকটি আমরা বলতে চাই, যদি কোনো ব্যক্তি জানে যে আমি যেখানে টেস্ট করাতে যাব সেখানে আমার এনভায়রনমেন্টটা ভালো, মানে আমার যে অনেক ওয়েটিং টাইম থাকবে না, সেটা অবশ্যই কমেছে। আমি যেটা ভালো সেটা বলবো, ওয়েটিং টাইমটা কমেছে, কিন্তু রিপোর্টটা এখনো দেখা যায় ন্যূনতম একদিন, কখনো কখনো 2, 3, 4 দিন লাগছে। এটাকে যদি যখন কমিয়ে আনতে পারবো, তখন কিন্তু আমাদের দেখা যাবে মানুষের মধ্যে আপনি যে কথাটা বললেন, স্বস্তি আসবে, আস্থা আসবে, এবং তখন তারা বেশি বেশি করে টেস্টের জন্য যাবে। তো আমাদের এই একটার সাথে সাথে কিন্তু আমরা একটা বলেছিলাম যে যেহেতু আরটিপিসিআর গোল্ড স্ট্যান্ডার্ড, কিন্তু এটাতে সময় যেহেতু লাগছে, 2 দিন, 3 দিন, 4 দিন লাগছে, পাশাপাশি এখন পৃথিবীর অনেক দেশ কিন্তু র্যাপিড অ্যান্টিজেন টেস্ট, যেটা 30 মিনিটের মধ্যে ফলাফল দেয়। আপনি 30 মিনিটের সাথে যদি কিছু প্রশাসনিক টাইমকে যোগ করেন, যদি 2-1 ঘন্টা 3 ঘন্টা পরে পাওয়া যায়, ইটস এ বিগ মানে 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 আমি বলবো যে বড় একটা উন্নতি। সেই কারণে র্যাপিড অ্যান্টিজেনের যে পরামর্শটা, এটাও আমরা ভালো খবর বলতে পারি যে মন্ত্রণালয় সম্ভবত এই কামিং মানে কালকের থেকে যে সপ্তাহটা শুরু হচ্ছে, এই ব্যাপারে একটা পজিটিভ পরিপত্র জারি করবে, এবং আমরা আশা করি যে আগামীতে কিছুদিনের মধ্যে হয়তো র্যাপিড অ্যান্টিজেন টেস্ট আসলে দেখবেন অনেক লোক কিন্তু উৎসাহিত হবে যে আমি তো তাড়াতাড়ি ফলাফলটা পাবো। নিশ্চয়ই। আমরা সংবাদে এটিও দেখছিলাম যে হু বলছে 2 বছরের মধ্যে বিদায় নেবে করোনা, অথচ অনেক জায়গায় করোনার দ্বিতীয় ঢেউয়ে নাকাল অবস্থা দেখা যাচ্ছে। বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি কি দেখছেন পরিস্থিতি? WHO মোটা দাগে বলেছে যে এইটা প্যান্ডেমিক, খেয়াল করতে হবে, তারা বলেছে প্যান্ডেমিকটা চলে যাবে। প্যান্ডেমিক চলে যাবে মানে পুরা করোনা যে চলে যাবে তা বলে নাই। সেকেন্ড হলো, ওরা অ্যানালাইসিস কিভাবে করেছে সেটা বলে না। তবে কিছু জিনিস আমরা মনে করতে পারি যে কেন তারা এটা বলছে। তো প্যান্ডেমিক করার একটা সম্ভাবনা হলো এই 2 বছরের মধ্যে, দেখেন আজকে 5 মাসে সারা বিশ্বের একটা বিশাল সংখ্যক লোকের এই রোগটা দিয়ে সংক্রমিত হয়েছে, বাংলাদেশে হয়েছে, তাই না? তো 3 লক্ষের কাছাকাছি, বলা হচ্ছে যে এর থেকে বেশি হয়েছে। তো যারা একবার হয়েছে তাদের আপাতত এখনো কোনো প্রুফ নাই যে তাদের সেকেন্ড টাইম ইনফেকশন বা রিইনফেকশন, প্রুফ নাই। আবার এটাও জোর গলায় বলা যাবে না যে তাদের রিইনফেকশন হবে না। সো দেখেন কতগুলো জায়গায় আমাকে এখন গ্রে এরিয়াতে আছে। আরেকটা হলো ভ্যাকসিন। বাই দিস টাইম ভ্যাকসিনের ব্যাপারে আমি আশাবাদী, সফল ভ্যাকসিন আসবে। সেটা দেওয়ার পরে যখন হার্ড ইমিউনিটি ডেভেলপ করবে, তখন হবে কি অ্যাক্রস দি গ্লোব, সারা পৃথিবীতে যে এখন মহামারীর মতো ওই প্যান্ডেমিকটা থাকবে না, তখন ছোট ছোট ক্লাস্টার ইনফেকশন হতে পারে। এবং আরেকটা হলো যে আরো এই ধরনের যে প্যান্ডেমিক গুলো এসছিল, তার যদি ট্র্যাক রেকর্ড দেখা হয়, আমার মনে হয় WHO সেটা বিবেচনা করছে যে সবসময় এটা কখনো 1 বছর, কখনো সর্বোচ্চ 2 বছরের মধ্যে ফাইনালি চলে গেছে। কিন্তু কি গেছে এখানে কিন্তু তথ্যটা খুব ক্লিয়ার বলতে হবে, প্যান্ডেমিক গেছে, মহামারীর আকারটা গেছে, কিন্তু ছোট ছোট ভাবে থাকতেও পারে, নাও থাকতে পারে, এটা সময় বলবে।
না, কিন্তু সেই ক্ষেত্রে বাংলাদেশের ব্যাপারে যদি বলি যে আমাদের দেশে তো সেই অর্থে গ্রাফটাও পরিষ্কার হয়নি, কখন পিকে পৌঁছেছে বা আদৌ পিকে পৌঁছেছে কিনা সেই প্রশ্নের উত্তরই তো এখনো অজানা। তাহলে এই যে 2 বছরের ভবিষ্যৎবাণী, সেটি এদেশে কতখানি উপযুক্ত ধরা যায়? একটা হলো যে না, আমরা আমাদের গ্রাফটা কিন্তু এখন আপনি যদি খুব ভালো মতো খেয়াল করেন যে একটা, আমি যদি ইফ আই টেল ইট লাইক দিস, ইন দ্য মান্থ অফ মে, পার্টিকুলারলি মে মাস, পুরো জুন মাস আর জুলাইয়ের মাঝামাঝি প্রায় 2.5 মাস মতো ধীরে ধীরে ইট ওয়াজ এন আপওয়ার্ড ট্রেন্ড, মানে কার্ভটা ছিল আপওয়ার্ড ট্রেন্ডের, তাই না? এরপরে এটা এখন একটা ফ্ল্যাটে এসছে এবং আসলে ইট ইজ ইন দ্য ফ্ল্যাট কার্ভ। মানে এখন আমাদের পিকটা হয়তো বা বলতে পারি পৌঁছে গেছে, যদি নতুন কোনো ঘটনা না ঘটে। কিন্তু পিকে তো পৌঁছালে হবে না, পিকের থেকে মানে ফ্ল্যাট কার্ভে তো আসলে হবে না। আলটিমেটলি আপনাকে ডিক্লাইন, মানে নিম্নমুখী যখন হতে থাকবে, এবং একটা দেখেন আমাদের পজিটিভিটি রেট বিটুইন মানে 20 থেকে 23-24%। এটা অ্যাকচুয়ালি বলা হয় যখন 1% নামবে তখন আপনি বেশি নিরাপদ করবেন। কিন্তু আমি যদি 1% নাও ধরি, তাহলে বলা হয় 5% যখন নামবে, মানে 100টা টেস্ট করব 5 জনের পজিটিভ, তখন আপনি অনেকখানি স্বস্তি অনুভব করতে পারবেন। তো আমার যেটা বলার বক্তব্য হলো যে বাংলাদেশকে এখন এই স্বাস্থ্যবিধির পাশাপাশি এটা তো চলতে থাকবে, এটা কখনোই যাবে না। এখন যে বলে যে নিউ নর্মাল লাইফ, এই নিউ নর্মাল লাইফে কিন্তু স্বাস্থ্যবিধিটা অঙ্গাঙ্গিভাবে আমাদের সাথে জড়িয়ে যাবে। সেকেন্ড হলো ভ্যাকসিনটা যাতে আমরা সফলভাবে আনতে পারি যখন মার্কেটে আসবে, এবং সেটা যাতে আমাদের সব জনগণ পায়, এটা যদি নিশ্চিত করতে পারে, তাহলে আমরাও আশা করব যে 2 বছরের মধ্যে বাংলাদেশ থেকেও এটা হয়তো প্যান্ডেমিক আকারে হিসেবে মানে এপিডেমিক হিসেবে থাকবে। তবে আপনি যেটি বলছিলেন যে হার তো এখনো 20 থেকে 22-23% পর্যন্ত রয়ে গেছে, তারপরেও সুরক্ষা সামগ্রীর ব্যবহারে কিন্তু আমরা এক ধরনের অনীহা তৈরি হতে দেখছি মানুষের মধ্যে। এটা কি আরো ঝুঁকি বাড়াচ্ছে না এই যে জনগণের নির্বিকার হয়ে যাওয়ার ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তগুলোর প্রভাব আছে কিনা, সেই ব্যাপারেও আপনি কি মনে করেন জানতে চাই। স্বাস্থ্যমন্ত্রী বললেন দেশে ইতিমধ্যেই করোনার প্রকোপ কমে গেছে, বা ভ্যাকসিন আসার আগেই আমরা আসলে পরিস্থিতি সামলে নিতে পারবো, এই কথাগুলোর কি কোনো প্রভাব নেই বলে মনে করেন? না, আমার মনে হয় যে এই কথার আগের থেকে কিন্তু আমরা একটা লক্ষ্য করেছি যে ঢিলে ঢালা ভাবটা, যেটা বারবার আমরা বলেছি যে এটা ডেফিনেটলি ঝুঁকি বাড়াতে পারে। কেন ঢিলে ঢালা ভাব আসবে? আমি আজকে আক্রান্ত হই নাই, কিন্তু আগামীকাল যে হব না এমন কোনো কথা আছে? 2 নম্বর হচ্ছে যে আমি আক্রান্ত হলেই তো হলো না, আমি আবার ছড়াবো। সেই জন্য কোনোভাবেই স্বাস্থ্যবিধিকে ঢিলে ঢালা হওয়ার কোনো যুক্তি নেই। আমরা যখন দেখছি যে লঞ্চ এবং ট্রেনে অনেক সময় গাদাগাদি করে লোক আসছে, এতদিন বাস অর্ধেক সংখ্যক যাত্রী নিয়ে চলাচল করছিল, কিন্তু তারাও ঘোষণা দিয়েছে যে 1 সেপ্টেম্বর থেকে তারা সব সিট ভরেই যাত্রী পরিবহন করবে। এটা তাদেরকে অবশ্যই ভেবে দেখা উচিত। আর যদি করতেই হয়, বা যদি ওনারা জনস্বাস্থ্য পরামর্শ না নেন, তাহলে সেক্ষেত্রে যদি স্ট্রিক্ট আপনার হেলথ মেজার্স, মানে দ্যাট ইজ হাত ধোয়া, স্যানিটাইজার ইউজ করা, মাস্ক পরা, এইগুলো না করলে কিন্তু আমরা আবার যে আপাতত স্বস্তি, আমি সবসময় একটা কথা বলি যে ঊর্ধ্বমুখী যখন ছিলাম তখন আমরা কিন্তু আসলে টেনশনে ছিলাম, যখনই এটা একটা ফ্ল্যাট কার্ভে আসছে কিছুটা স্বস্তি, কিন্তু স্বস্তিতেও যেন এমন সন্তুষ্টিতে পরিণত না হয় যে আমি তখন মানে আত্মতুষ্টিতে ভুগলাম, ঢিলে ঢালা ভাব নিলাম, যেটা অলরেডি লক্ষ্য করা যাচ্ছে। সো আমার একটা আবেদন থাকবে সবার প্রতি যে প্লিজ এইটা আমার নতুন করে যেন আমরা বিপদ না ডেকে আনি, আমার যে দায়িত্বটা সেটা পালন করি, এবং এখানে সরকার যেন এই স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে আর একটু শক্ত হয়। এবং অলরেডি শুনেছিলাম মাঝখানে যে বিভিন্ন রকম শাস্তিমূলক ব্যবস্থা না হবে, মাননীয় প্রধানমন্ত্রী এটা ঘোষণা দিয়েছিলেন, এটার আমি বাস্তবায়ন দেখতে চাই। যদি বাস্তবায়ন দেখা যায় তাহলে আমি মনে করি যে আমরা আস্তে আস্তে ভালোর দিকে যাব। অনেক ধন্যবাদ। বেশ কিছু পরামর্শ আপনার কাছ থেকে পেলাম এবং একই সাথে সাবধান বাণীও আপনি শুনিয়ে দিলেন। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে এই বিষয়গুলো জানানোর জন্য। দর্শক, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ, যিনি কোভিড-19 বিষয়ক জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।